সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটার সম্ভাবনার দিক থেকে বলতে গেলে জাস্ট বিশাল। আমরা কথা বলছি দক্ষিণ এশিয়া আর ল্যাটিন আমেরিকার মধ্যে থাকা অত্যন্ত লাভজনক অথচ অনেকাংশেই অব্যবহৃত একটা ট্রেড করিডোর নিয়ে বাংলাদেশ আর ব্রাজিলের মধ্যকার বাণিজ্য সম্ভাবনা। ভৌগোলিক দিক থেকে দেশ দুটো অনেক দূরে হলেও অর্থনৈতিক দিক থেকে এদের মেলবন্ধন কিন্তু এক অভাবনীয় সুযোগ তৈরি করেছে। যারা নতুন বাজারে নিজেদের ব্যবসার বিস্তার ঘটাতে চাইছেন, আজকের এই আলোচনাটি হতে যাচ্ছে তাদের জন্য একটা কমপ্লিট সলিড গাইডলাইন। তো চলুন চট করে দেখে নিই আজকের এই রোডম্যাপে আমরা ঠিক কি কভার করতে যাচ্ছি। ১. বিলিয়ন ডলারের সুযোগ। ২. ব্রাজিলের জটিল বাজার ব্যবস্থা। ৩. প্রথম ধাপ গভীর বাজার গবেষণা। ৪. দ্বিতীয় ধাপ কঠোর নিয়মকানুন মেনে চলা। ৫. তৃতীয় ধাপ দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি এবং সবশেষে ৬. বিভিসিসিআই এর সুবিধা। চলুন আমাদের প্রথম পয়েন্ট মানে এই বিলিয়ন ডলারের সুযোগটা আসলে কি সেটা দিয়ে শুরু করা যাক। যে কোনো নতুন মার্কেটে ঢোকার আগে সেখানকার ম্যাক্রো ইকোনমিক অবস্থাটা বোঝা কিন্তু একদম মাস্ট। ২০২৪-২৫ অর্থবছরের ট্রেড ডাটাগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার চোখে পড়বে। এখানে একটা বিশাল ভারসাম্যহীনতা আছে। ব্রাজিল বাংলাদেশে রপ্তানি করেছে প্রায় ২.৫ বিলিয়ন ডলারের পণ্য, অন্যদিকে বাংলাদেশের ব্রাজিলের রপ্তানির পরিমাণ মাত্র ১৮৭ মিলিয়ন ডলার। প্রথম দেখা এটাকে হয়তো একটা দুর্বলতা মনে হতে পারে, তাই না? কিন্তু যারা দূরদর্শী ব্যবসায়ী তাদের চোখে এই ১৮৭ মিলিয়ন ডলারের পরিসংখ্যানটি কিন্তু কোনো দুর্বলতা নয়, বরং এটি একটা বিশাল শূন্যস্থান বা ভয়েড, যা সঠিক কৌশল প্রয়োগ করে খুব সহজেই পূরণ করা সম্ভব। এই বিশাল বাণিজ্য ঘাটতিটাই আসলে প্রমাণ করে যে ব্রাজিলের বাজারে বাংলাদেশের পণ্যের এখনও অনেক জায়গা নেওয়ার সুযোগ রয়ে গেছে। এখন প্রশ্ন হল, এই বিশাল গ্যাপটা পূরণ হবে কিভাবে? খুব সিম্পল। দুটো দেশের ইকোনমি কিন্তু একে অপরের একদম পারফেক্ট পরিপূরক, মানে একজনের যা দরকার অন্যজনের কাছে তা প্রচুর পরিমাণে রয়েছে। একদিকে রয়েছে ব্রাজিলের শক্তি, তারা বিশ্বের অন্যতম বৃহৎ কৃষি শক্তি। তুলা, সয়াবিন, চিনি আর ভুট্টার মতো গুরুত্বপূর্ণ কাঁচামাল তারা সারা বিশ্বে সরবরাহ করে, আর এই কাঁচামালগুলোই কিন্তু আমাদের ক্রমবর্ধমান শিল্পখাতকে সচল রাখে। অন্যদিকে রয়েছে বাংলাদেশের শক্তি, তৈরি পোশাক, পাটজাত পণ্য, মানসম্মত ঔষধ এবং চামড়াজাত পণ্য। ব্রাজিলের বিশাল ভোক্তা শ্রেণীর ঠিক এই সাশ্রয়ী মূল্যের ম্যানুফ্যাকচার্ড পণ্যগুলোই তো প্রয়োজন। এটা যেন একটা বিশাল ইকোনমিক পাজল, যার টুকরোগুলো একে অপরের সাথে চমৎকারভাবে মিলে যায়। এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে, ব্রাজিলের জটিল বাজার ব্যবস্থা। তো সুযোগ তো অনেক, কিন্তু বাস্তবে এই সুযোগ কাজে লাগানোর পথে বেশ কিছু বাধাও কিন্তু আছে। তবে সফল ব্যবসায়ীরা তো আর বাধাকে ভয় পান না, বরং এগুলোকে তারা এক ধরনের ফিল্টার বা ছাঁকনি হিসেবে দেখেন, যা অপ্রস্তুত প্রতিযোগীদের মার্কেট থেকে দূরে রাখে। ব্রাজিলের ক্ষেত্রে প্রথম বাধাটাই হল ভৌগোলিক দূরত্ব এবং সরাসরি কোনো শিপিং লাইন না থাকা। এর ফলে ট্রান্সশিপমেন্টের কারণে পণ্য পৌঁছাতে সময়ও বেশি লাগে আর লজিস্টিক খরচও অনেক বেড়ে যায়, যেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর এক দীর্ঘ ম্যারাথন। এর সাথে যুক্ত হয়েছে অত্যন্ত জটিল আমদানি নিয়মকানুন আর পর্তুগিজ ভাষার বিশাল একটা বাধা। আমাদের বেশিরভাগ রপ্তানিকারক ইংরেজিতে যোগাযোগ করেন, যা ব্রাজিলের লোকাল মার্কেটে সবসময় কাজ করে না। এই বাধাগুলো অতিক্রম করতে হলে অত্যন্ত সূক্ষ্ম আর নিখুঁত পরিকল্পনার কোনো বিকল্প নেই। এই সব বাধা টপকে যাওয়ার জন্য একটা সুনির্দিষ্ট রোডম্যাপ প্রয়োজন। এটিকে ব্রাজিলের বাজারে প্রবেশের কম্পাস হিসাবে ধরে নিতে পারেন। ধাপগুলো হচ্ছে, প্রথমত খুব গভীরভাবে বাজার নিয়ে গবেষণা করা। দ্বিতীয়ত সেখানকার কঠোর নিয়মকানুন বা কমপ্লায়েন্স অক্ষরে অক্ষরে মেনে চলা। তৃতীয়ত স্থানীয়দের সাথে দৃঢ় সম্পর্ক বা রিলেশনশিপ তৈরি করা। এবং চতুর্থত একটি মজবুত লজিস্টিক ও সাপ্লাই চেইন প্ল্যান করা। এই কৌশলগত ধাপগুলো অনুসরণ করলেই লাতিন আমেরিকার এই বিশাল বাজারে নিজেদের অবস্থান শক্ত করা সম্ভব। চলুন এবার এই ধাপগুলোর একটু গভীরে যাওয়া যাক। শুরু করছি প্রথম ধাপ দিয়ে, গভীর বাজার গবেষণা। দেখুন, মাঠে নামার আগে সঠিক তথ্য সংগ্রহ করাটা যে কোনো ব্যবসায়িক সাফল্যের একদম প্রথম শর্ত। প্রপার মার্কেট ইন্টেলিজেন্স ছাড়া কোম্পানিগুলো তাদের পণ্য সঠিকভাবে পজিশন করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে পারে।
শুধু একটা দারুণ প্রোডাক্ট থাকলেই তো হবে না, সেই প্রোডাক্ট ব্রাজিলের ক্রেতারা ঠিক কিভাবে এবং কত দামে কিনতে পছন্দ করেন সেটা বোঝাটা জরুরি। তাই বাজারে সফলভাবে প্রবেশ করতে হলে ভোক্তাদের আচরণ, প্রাইসিং ট্রেন্ড, প্রতিযোগীদের কৌশল আর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক নিয়ে ব্যাপক রিসার্চ করা অপরিহার্য। এর মানে হল ব্রাজিলের কোন অঞ্চলে কোন পণ্যের চাহিদা সবচেয়ে বেশি সেটা আগে থেকেই নিখুঁতভাবে ম্যাপ করে নেয়া। এরপর আসছি দ্বিতীয় ধাপে, কঠোর নিয়মকানুন বা কমপ্লায়েন্স মেনে চলা। গবেষণার পার তো শেষ হলো, এবার পার হতে হবে আইনি বাধা। ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতিতে প্রবেশের মূল গেটকিপার কিন্তু এই আইনি কাঠামো। ব্রাজিলের আমদানি ব্যবস্থাকে বিশ্বের অন্যতম জটিল রেগুলেটরি পরিবেশ হিসেবে ধরা হয়। এখানকার আমলাতন্ত্র অত্যন্ত ধীরগতির হতে পারে। সামান্য একটা তথ্যের ভুলে যে কোনো পণ্য কাস্টমসে মাসের পর মাস আটকে থাকতে পারে। ব্রাজিলের এই আমলাতান্ত্রিক জটিলতাকে অনেক সময় আন্তর্জাতিক বাণিজ্যে কস্ট অফ ব্রাজিল বলা হয়। দূরদর্শী ব্যবসায়ীরা এই ব্যাপারটা আগে থেকেই খুব ভালোভাবে মাথায় রাখতে হয়। কিছু নির্দিষ্ট কমপ্লায়েন্স অত্যন্ত সতর্কতার সাথে ম্যানেজ করতে হয়। ওদের কাস্টমস প্রক্রিয়া এবং ট্যাক্স সিস্টেম সত্যি বলতে বেশ প্যাঁচানো। প্রোডাক্ট রেজিস্ট্রেশন আর লেবেলিংয়ের মান নিয়ে ওরা এক বিন্দুও ছাড় দেয় না। বিশেষ করে ফার্মাসিউটিক্যালস বা ওষুধের মতো হাইলি রেগুলেটেড পণ্য কিংবা পরিবেশবান্ধব পাটজাত পণ্য যদি রপ্তানি করতে চান, তবে স্বাস্থ্য ও পরিবেশগত কর্তৃপক্ষের প্রতিটি টেকনিক্যাল সার্টিফিকেশন নিখুঁতভাবে অর্জন করা আবশ্যক। মনে রাখবেন, এই কমপ্লায়েন্সগুলো শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, বরং ক্রেতাদের কাছে আপনার প্রোডাক্টের মান প্রমাণের সবচেয়ে বড় হাতিয়ার। এবার আমাদের ৩ নম্বর ধাপ, দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা। নিয়মকানুনের পাহাড় ডিঙ্গানোর পর আসে আন্তর্জাতিক বাণিজ্যের মানবিক এবং সাংস্কৃতিক দিকটা। সত্যি বলতে ব্রাজিলে শুধু ইমেল চালাচালি করে ব্যবসা করাটা বলতে গেলে একরকম অসম্ভব, কারণ সেখানে ব্যবসায়িক সংস্কৃতিতে সম্পর্ক বা রিলেশনশিপ বিল্ডিংয়ের কনসেপ্টটাই একটু ভিন্ন। এর মানে হল তারা শর্ট টার্ম বা স্বল্পমেয়াদী বিক্রয়ের চেয়ে সামনাসামনি বিশ্বাস, ব্যক্তিগত যোগাযোগ এবং দীর্ঘমেয়াদী কোঅপারেশনকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। তারা তাড়াহুড়ো করে চুক্তি করার চেয়ে সামনাসামনি কথা বলে ট্রাস্ট বিল্ড আপ করাটাকে বেশি গুরুত্ব দেয়। আর ওই যে ভাষা এবং সংস্কৃতির বাধা, সেটা টপকাতে হলে স্থানীয় নির্ভরযোগ্য এজেন্ট বা পার্টনার খুঁজে বের করা অত্যন্ত জরুরি। এই পার্টনারশিপটা হতে হবে পারস্পরিক গভীর বিশ্বাসের উপর ভিত্তি করে। সবশেষে আমাদের ৬ নম্বর পয়েন্ট, বিবিসিআই এর সুবিধা। এত সব জটিল ধাপ একা পার হওয়াটা বেশ টাফ মনে হতে পারে, তবে চিন্তার কিছু নেই। এই ব্যবসায়িক যাত্রায় নিবেদিত প্রতিষ্ঠানগুলো দারুণ গাইড হিসেবে কাজ করে। বিশেষ করে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা বিবিসিসিআই এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ঠিক কি করে? তারা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্য প্রচারের জন্য বিভিন্ন মিশন বা ইভেন্ট আয়োজন করে, সরকারি নীতি নির্ধারণের ক্ষেত্রে অ্যাডভোকেসি করে, ব্রাজিলের মার্কেটের নিয়মকানুন সম্পর্কে প্রয়োজনীয় মার্কেট এক্সপার্টিজ শেয়ার করে এবং সর্বোপরি নতুন এক্সপোর্টারদের জন্য ট্রেনিং ও ওয়ার্কশপের মাধ্যমে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করে। ওই যে রিসার্চের কথা বললাম, সেটাকে বাস্তবে রূপ দিতে বিবিসিসিআই এর এই সাপোর্টগুলো একদম গেম চেঞ্জার হিসাবে কাজ করতে পারে। এতক্ষণ ধরে আমরা যে থিওরি, প্রস্তুতি আর সম্পর্ক তৈরির কথা বললাম, সেটাকে প্র্যাকটিক্যালি টেস্ট করার সবচেয়ে বড় সুযোগটা কিন্তু চলে আসছে। স্পটলাইটে থাকছে মেড ইন বাংলাদেশ এক্সপো 2025, যা অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাজিলের সাও পাওলোতে। এটা কিন্তু শুধু সাধারণ একটা প্রদর্শনী নয়, এটা হলো বাংলাদেশি এক্সপোর্টারদের জন্য ব্রাজিলের বায়ারদের সাথে সরাসরি ফেস টু ফেস দেখা করার, নিজেদের বেস্ট প্রোডাক্টসগুলো শোকেস করার এবং সেই দীর্ঘমেয়াদী বিশ্বাসযোগ্য সম্পর্ক স্থাপন করার একটা পারফেক্ট প্ল্যাটফর্ম। এই ধরনের মেগা ইভেন্টগুলোই মূলত বিজনেস থিওরিকে রিয়েল ওয়ার্ল্ড ট্রেডে রূপান্তর করার সবচেয়ে বড় সুযোগটা তৈরি করে দেয়। আলোচনার একদম শেষে এসে যদি আমরা পুরো চিত্রটার দিকে আরেকবার তাকাই, দেখা যাবে বৈশ্বিক সাপ্লাই চেইন বা গ্লোবাল সাপ্লাই চেইন এখন খুব দ্রুত বদলাচ্ছে। সাউথ সাউথ কোঅপারেশন বা গ্লোবাল সাউথের দেশগুলোর নিজেদের মধ্যকার এই বাণিজ্য এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আজকের এই রোডম্যাপটি সেই বিশাল সম্ভাবনার দুয়ারই উন্মোচন করেছে। প্রশ্ন হল, সুযোগ তো প্রস্তুত, বাজারও তৈরি, কিন্তু ল্যাটিন আমেরিকা আর সাউথ এশিয়ার মধ্যকার এই বিশাল বাণিজ্য সেতু নির্মাণে এবং ভবিষ্যতের এই গ্লোবাল ট্রেডে লিড দিতে কারা এগিয়ে আসবেন? এই চিন্তার খোরাকটি রেখেই আজকের এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে খুব শীঘ্রই আবারও কথা হবে।